ঐক্যবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ। আমরা এই চতুর্থ অধ্যায়ে আছি। আজকের বিষয় স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী ভাবনা এবং তার বর্তমান ভারত। শ্রীরামকৃষ্ণের সাধনার যিনি সার্থক উত্তরাধিকারী ছিলেন তিনি হলেন তার সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ। 1863 থেকে 1902 পর্যন্ত তার জীবৎকাল। তিনি ছিলেন জ্বলন্ত দেশপ্রেম ও আত্মবিশ্বাসের এক মূর্ত প্রতীক। বাংলা তথা ভারতের জাতীয়তাবাদী চেতনার বিকাশে ওনার যে অবদান তা একেবারে অবিস্মরণীয়। 19 শতকের যে নবজাগ্রত জাতীয়তাবাদ, তার কাছে প্রধান চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে ঔপনিবেশিক শাসনের কঠোর বেড়াজালে শৃঙ্খলিত, নির্যাতিত, নিদ্রিত, হীনমন্য মুমূর্ষু ভারতবাসীকে আত্মবিশ্বাসে বলীয়ান করে তোলা, নবশক্তিতে উজ্জীবিত করে তোলা। এই সর্বত্যাগী সন্ন্যাসী এই সময়ের দাবিকে পূরণ করতে পেরেছিলেন, সুতরাং তার অবদান ঐতিহাসিক। 1893 খ্রিস্টাব্দে শিকাগোর ধর্ম সম্মেলনে, বিশ্ব ধর্ম সম্মেলনে, সেখানে ভারতীয় আধ্যাত্মিকতার আদর্শ ঐতিহ্যকে তিনি জগৎসভায় এক সুউচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। সেখানে কিন্তু তিনি হিন্দু ধর্মের যে উদারতা, তার যে সহনশীলতা, তাকেই তিনি সর্বসমক্ষে তুলে ধরেছিলেন এবং এখানে তিনি যে বিপুল সমাদর পেলেন সেটা পরাধীন ভারতীয় জাতিকে গৌরবান্বিত শুধু করলো তাই নয়, তারা যেন বিপুলভাবে মনোবল সঞ্চয় করতে পারল। প্রকাশ্য রাজনীতিতে তিনি তো কখনো আসেননি, কিন্তু তার বিভিন্ন রচনায়, বক্তৃতায় তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির একবার সুস্পষ্ট প্রকাশ ঘটেছে। তিনি দেশের যুবশক্তিকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিলেন। আগামী 50 বছরের জন্য অন্যান্য দেবদেবীদের বাদ দিয়ে ভারত মাতাকেই একমাত্র আরাধ্য দেবতা হিসাবে গ্রহণ করার জন্য তিনি তাদের কাছে আহ্বান জানিয়েছিলেন এবং বলেছিলেন এর পাশাপাশি যে লৌহ কঠিন পেশি, ইস্পাত দৃঢ় স্নায়ু, বজ্রের শক্তি দিয়ে গড়া এক মন গড়ে তোলা আজ ভীষণ প্রয়োজন। আপামর ভারতবাসীকে তিনি এক ঐক্যসূত্রে বাঁধার চেষ্টা করেছিলেন। স্বাধীনতা আন্দোলনের যে রক্তরাঙা দিনগুলি, সেখানে স্বামীজি ছিলেন দেশপ্রেমিকদের কাছে এক প্রেরণার উৎস। আমরা তো জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসু নির্দ্বিধায় তাকে গুরুর আসনে বসাতে প্রস্তুত ছিলেন। ঐতিহাসিক আর.জি. প্রধান তাকেই ভারতীয় জাতীয়তাবাদের জনক আখ্যা দিয়েছেন। বিবেকানন্দ যে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেছিলেন তার মুখপত্র ছিল উদ্বোধন পত্রিকা। এই বার্ষিক পত্রিকা আজ অবধি চালু আছে, তোমরা জানো। এই পত্রিকায় 1899 সাল থেকে এর যাত্রা শুরু হয়। তিনি নানা তার রচনা, ভাববার কথা, বর্তমান ভারত, পরিব্রাজক, প্রাচ্য, পাশ্চাত্য, এগুলি এখানে প্রকাশ করতে থাকেন একে একে। এর মধ্যে খুব উল্লেখযোগ্য রচনা হচ্ছে বর্তমান ভারত, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। 1899 খ্রিস্টাব্দে প্রবন্ধাকারে উদ্বোধন পত্রিকায় এর প্রকাশ। পরবর্তীকালে স্বামী শুদ্ধানন্দের উদ্যোগে 1905 সালে, সময়টা খেয়াল করো, বঙ্গভঙ্গ আন্দোলন ওই বছরই শুরু হচ্ছে, ওই বছরে গ্রন্থাকারে এর প্রকাশ। কিন্তু ইতিমধ্যে 1902 সালে স্বামীজি প্রয়াত হয়েছেন। এই গ্রন্থের যে আলোচ্য বিষয়বস্তু তাকে মোটামুটি 12টি অংশে সুবিন্যস্ত করা হয়েছে। প্রত্যেকটি অংশের শীর্ষ নাম আছে, যেমন বৈদিক পুরোহিতের শক্তি, রাজা ও প্রজার শক্তি, স্বায়ত্তশাসন, বৌদ্ধ বিপ্লব ও তাহার ফল, মুসলমান অধিকার, ইংল্যান্ডের ভারতাধিকার, বৈশ্য শক্তির অভ্যুদয়, পুরোহিত শক্তি, ক্ষত্রিয় শক্তি, ব্যষ্টি ও সমষ্টি জীবন, বৈশ্য শক্তি, শূদ্র জাগরণ, প্রাচ্য ও পাশ্চাত্যের সংঘর্ষ এবং শেষ হচ্ছে স্বদেশ মন্ত্র। এই গ্রন্থে উনি চীন, সুমের, ব্যাবিলন, ইরান প্রভৃতি যে সুপ্রাচীন সভ্যতার প্রাণকেন্দ্র যেসব দেশ, সেই দেশগুলির সামাজিক ও রাজনৈতিক পটভূমিকার সঙ্গে প্রাচীন ভারতেরও তুলনা করেছেন। বৈদিক যুগ থেকে ব্রিটিশ যুগ তথা ব্রাহ্মণ্য আধিপত্যের কাল থেকে শুরু করে বৈশ্য আধিপত্যের কাল পর্যন্ত ভারতীয় সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার যে রূপরেখা, সেটা তিনি এখানে চিত্রিত করেছেন। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি এদেশে যে ভবিষ্যতে শূদ্র জাগরণ ঘটবে
এবং শূদ্রদের আধিপত্য প্রতিষ্ঠিত হবে, যেটা অনিবার্য পরিণতি, সেটা তিনি সুনিশ্চিতভাবে ঘোষণা করেছেন। বৈদিক যুগে ব্রাহ্মণ্যবাদ তথা পুরোহিততন্ত্র ভীষণ জোরালো ভাবে উপস্থিত ছিল। পরবর্তীকালে বৌদ্ধ যুগ এলো যখন, তখন এই পুরোহিততন্ত্র ক্রমশ ক্ষয় পেতে শুরু করলো। সেই জায়গায় ক্ষত্রিয় শক্তি প্রবলভাবে উঠে এলো। এর পরবর্তী পর্যায়ে হচ্ছে মুসলিম আধিপত্যের যুগ। সেখানে কিন্তু সেই ক্ষীয়মান পুরোহিততন্ত্রের অবস্থা ক্রমশই ক্ষয়িষ্ণু হতে থাকলো। দেশীয় রাজন্যবর্গ কিন্তু, অর্থাৎ ক্ষত্রিয় শক্তি ক্রমশ দুর্বল হয়ে উঠলো। সেই জায়গায় কিন্তু বিজাতীয় ভিন্নধর্মী এক প্রবল রাজশক্তির উত্থান হলো। এর পরবর্তী পর্যায়ে হচ্ছে ইংরেজ বণিক গোষ্ঠীর এদেশে আধিপত্য প্রতিষ্ঠা করা। বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হলো রবীন্দ্রনাথের কথায়। তো একে এক অভিনব ঘটনা বলে স্বামীজি চিহ্নিত করেছেন। এই পর্বে তিনি সুনিশ্চিতভাবেই বৈশ্য শক্তির আধিপত্যের কথা ব্যক্ত করেছেন। ভারতের সুপ্রাচীন যে বর্ণভেদ প্রথা, যার ফলে যুগ যুগান্ত ধরে চির অবহেলিত বঞ্চিত শূদ্র জনগোষ্ঠী, যারা চিরকাল বঞ্চিত হয়ে এসেছে, স্বামীজির তাদের প্রতি গভীর সমবেদনা ছিল, সহমর্মিতা ছিল, তার প্রকাশ ঘটেছে এই গ্রন্থে। এদের তিনি, এই শূদ্রদের তিনি চলমান শ্মশান এবং ভারতেতর দেশের ভারবাহী পশু বলে চিহ্নিত করেছেন এবং তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে চক্রাকার পথে এই বৈশ্য শক্তির বর্তমান ব্রিটিশ যুগে যে আধিপত্য, এই চক্রাকার পথে বৈশ্যের পরে ভারতীয় সমাজে শূদ্রের জাগরণ ঘটবে এবং অবশ্যম্ভাবী ঘটনা হবে সেটাই। এবং তিনি দ্বিধাহীনভাবে জানিয়েছেন যে এমন একদিন আসবে যে সময় শূদ্রত্বের সঙ্গে শূদ্রের প্রাধান্য প্রতিষ্ঠিত হবে। স্বামীজি শুধুমাত্র ভারতবর্ষই নয়, গোটায় বিশ্বেই কিন্তু এই শূদ্র শক্তির জাগরণের অবশ্যম্ভাবী এক পরিণতির কথা বলেছেন। বর্তমান ভারত গ্রন্থে স্বামীজি ভারতবাসীকে অন্ধ পরানুকরণ প্রবণতা ও দাসসুলভ দুর্বল মানসিকতা পরিহার করে এক সুদৃঢ় আত্মপ্রত্যয়ে উপনীত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পাশ্চাত্য শক্তির কাছে পদানত হয়ে থাকার মানসিকতা, পরমুখাপেক্ষিতা, এ যেমন সমূলে বর্জন করতে বলেছেন, তার পাশাপাশি পশ্চিমী মানুষদের যে দৃঢ়তা, সাহসিকতা, আত্মবিশ্বাস, কঠোর মনোবল, এই সকল চারিত্রিক গুণাবলীগুলি কিন্তু অবশ্যই অনুকরণযোগ্য বলে মনে করেছেন। ভারতীয়দের মধ্যে এর প্রকাশ ঘটুক, এটা তিনি আন্তরিকভাবে চেয়েছেন। গ্রন্থের শেষে স্বদেশ মন্ত্র অংশে উনি প্রশ্ন করছেন, হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে? এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরবজ্ঞা স্বাধীনতা লাভ করিবে? আপামর ভারতবাসীকে স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ করে দেশমাতৃকার সেবায় আত্মোৎসর্গের আহ্বান জানিয়েছেন স্বামীজি। দেশবাসীকে তিনি একথা প্রসঙ্গত স্মরণ করিয়ে দিয়েছেন, ভুলিও না, তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। দেশ গঠনের কাজে উচ্চ নীচ, ধনী নির্ধন নির্বিশেষে সকল ভারতীয়কে ঐক্য সূত্রে গঠিত করার জন্য স্বামীজি ঐকান্তিকভাবে সচেষ্ট ছিলেন। তিনি বলছেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। তিনি সমগ্র দেশবাসীকে এক
অখণ্ড জাতীয় সত্তায় উপনীত হতে দেখতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন প্রাচ্য, পাশ্চাত্য, প্রাচীন, আধুনিক ভারতীয় জীবনধারার সমন্বয়ে গড়ে উঠুক এক নতুন ভারত। তার বাণী হতাশ, অবদমিত ভারতবাসীর রক্তে যেন এক মাদকতার সঞ্চার ঘটিয়েছিল। মানুষ, সমাজ ও দেশকে এক সূত্রে গেঁথে কর্মসাধনার যে নির্দেশ তিনি দেন, তাই আধুনিক ভারত নির্মাণের মূল সূত্র। বিপ্লবী নায়ক অরবিন্দ ঘোষ এই প্রসঙ্গে বলছেন, বিবেকানন্দই আমাদের জাতীয় জীবন গঠনকর্তা, তিনি ইহার প্রধান নেতা। এইভাবে স্বামী বিবেকানন্দের ভারত দর্শন এবং ভারত সম্পর্কে তার দার্শনিক প্রজ্ঞার প্রকাশ ঘটছে এই বর্তমান ভারত গ্রন্থটিতে। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ হলো।